অহনা ও সুনীতি সেনা ক্যাম্পে এসে বসে আছে। কিছু সেনা সদস্য তাদের এখানে নিয়ে এসেছে। দুজনেরই ভীষণ চিন্তা হচ্ছিল, কারণ অভিক ও আরাফাতের কারোই দেখা মিলছিল না। অহনা সুনীতির উদ্দেশ্যে বলে, তোর কি মনে হচ্ছে রে দোস্ত? আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। ওরা তো কিছুই বলছে না আমাদের। এমনিতে আমার মনটা আজকে কুগাই ছিল সকাল থেকেই। এই মিশনে গিয়ে ওদের আবার কোনো বিপদ হলো না তো? সুনীতিও চিন্তিত স্বরে বলল, আমারও তো ভয় হচ্ছে রে। আল্লাহ না করুক ওদের যেন কোনো বিপদ না হয়। সুনীতির এই কথা বলার পরই অভিক চলে আসে। তাকে অনেক বিধ্বস্ত লাগছিল, চোখগুলো একদম রক্তিম। সুনীতি ধীর পায়ে উঠে এসে সাবধানের সহিত অভিকের কাছে গিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আমার ভীষণ ভয় হচ্ছিল। অভিক কোনো উত্তর দেয় না। এবার অহনা উঠে এসে দাঁড়িয়ে বলে, আরাফাত কোথায় ভাইয়া? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরাফাতের নাম শুনেই অভিকের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে পেছন ফিরে তাকায়। কয়েকজন সেনা সদস্য একটা লাশ বহন করে আনছে। অহনা চরম হতবিহ্বল হয়ে তাকিয়ে সেদিকে। লাশটা অভিকের নির্দেশে মাটিতে নামানো হলো। অহনা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেল। সুনীতিও হতবাক হয়ে তাকিয়ে। হঠাৎ প্রবল হাওয়া এসে লাশের মুখ থেকে কাপড়টা সরে গেল। সাথে সাথেই অহনা একটা তীব্র আর্তনাদ করে উঠল। সুনীতিও মুখ চেপে কাঁদতে লাগলো। অভিক সুনীতির মাথায় হাত রেখে বলল, তুমি সামলাও নিজেকে। অহনা ভাবিকে তো তোমাকেই সামলাতে হবে। এদিকে অহনা আরাফাতকে এভাবে দেখে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে আরাফাতের মৃতদেহের পাশে বসে আহাজারি করতে করতে বলে, আরাফাত, এই আরাফাত, চোখ খোলো না, তাকাও আমার দিকে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমার কাছে ফিরে আসবে। তোমাকে যে আমার অনেক বড় একটা খুশির খবর দেওয়ার আছে জানো। আমি মা হতে চলেছি। আমার গর্ভে তোমার সন্তান বেড়ে উঠছে। তুমি কিভাবে আমাদের দুজনকে ছেড়ে এভাবে চলে যেতে পারো? তুমি তো এখনো ওর আগমনের খবরই পেলে না, আর আমার সন্তান তার বাবার সান্নিধ্যও পেল না। চোখ খোলো আরাফাত। সুনীতি এগিয়ে এসে অহনার উদ্দেশ্যে বলে, তুই শান্ত হ অহনা। অহনা বলে, আমি কিভাবে শান্ত হব? লোকটা সকালেও একদম সুস্থ স্বাভাবিক ছিল, আর এখন? আমি বলেছিলাম ওকে আজকে মিশনে না যেতে, কিন্তু আমার কথাও শুনলো না। ও এভাবে কেন আমায় ছেড়ে গেল? আমি এখন কি নিয়ে বাঁচবো? অহনা এভাবে আরো কিছুক্ষণ আহাজারি করে অতঃপর জ্ঞান হারালো। সাগর এসে অহনার পাশে বসলো। সুনীতিকে বলল, ওনাকে এখনই ডাক্তারের কাছে নিতে হবে। ওনার অবস্থা আমার ভালো ঠেকছে না। কিভাবে ভালো থাকবে ও? আরাফাত ভাই ওর জীবনসঙ্গী ছিল, ও স্বামী ছিল, ওর অনাগত সন্তানের পিতা। ও কিভাবে এই ধাক্কাটা সামলাবে? আমি তো এটাই বুঝতে পারছি না। আরাফাত ভাই কিভাবে? আমাদের প্রাণ বাঁচানোর জন্যই উনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন। উনি একজন বীর বলেই সাগর কেঁদে ফেলল। তার মনে এতদিন আরাফাতের জন্য যে একটা চাপা ক্ষোভ ছিল, তা আজ অপ্রতুল সম্মানে পরিণত হয়েছে। সাগর বুঝতে পারছে এই লোকটা কতটা ভালো ছিল। অহনাও কতটা ভাগ্যবতী ছিল, সে এমন একজন লোককে স্বামী হিসাবে পেয়েছিল। আরাফাতের মৃত্যুর খবর শুনে তার বাবা শফিক ইসলাম এবং মা আনোয়ারা বেগমও ছুটে চলে এসেছেন। আনোয়ারা বেগম এসেছেন থেকে যতটা না ছেলের জন্য আফসোস করছেন, তার থেকে অনেক বেশি দোষারোপ করছেন অহনাকে। অহনার জ্ঞান ফেরার পর সে একটু বাইরে আসে আরাফাতের লাশের কাছে। আনোয়ারা বেগম অহনাকে দেখা মাত্রই ছুটে এসে তার গালে ঠাস করে থাপ্পড় মেরে বলেন, এই কালনাগিনী আমার ছেলেটাকে খেয়ে নিল, এর জন্য আমার ছেলেটা মরে গেল। তোর কখনো ভালো হবে না। শফিক ইসলাম এমনিতেই নিজের ছেলের শোকে কাতর, তার ওপর স্ত্রীর এহেন ব্যবহারে তিনি নিজেকে আর সামনে রাখতে পারলেন না। বললেন, আল্লাহর দোহাই লাগে আনোয়ারা, তুমি মেয়েটাকে এভাবে বলো না। জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তুমি কোন হিসাবে মেয়েটাকে এভাবে দোষারোপ করছো? আনোয়ারা বেগম দমে না গিয়ে আরো বলতে থাকেন, আমার ছেলে তো এর আগেও অনেক মিশনে গেছে, কখনো তেমন হয়নি, কিন্তু এই মেয়েটার সাথে বিয়ের পরই এমন হলো। না আছে এই মেয়ের চরিত্র ভালো, না ভাগ্য। এটা একটা অপায়া, আমার ছেলের খুনিও। সুনীতি আর চুপ থাকতে না পেরে আনোয়ারা বেগমকে বললেন, অনেক হয়েছে আন্টি, এবার দয়া করে চুপ থাকুন। অহনাকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। এতক্ষণে আমি কিছু বলিনি, শুধু মানবতার খাতিরে। ভেবেছিলাম আপনি নিজের ছেলেকে হারানোর শোকে এসব ভুলভাল বলছেন, কিন্তু এবার আপনি লিমিট ক্রস করছেন। আপনি যেমন নিজের ছেলেকে হারিয়েছেন, তেমনি অহনাও তার স্বামীকে হারিয়েছে। ওই কষ্টটা কিন্তু কোনো অংশে কম না। আনোয়ারা বেগম বলেন, এসব আমাকে শোনাতে এসো না। এই মেয়ের যা চরিত্র, যা হারিয়েছি সেটা শুধু আমি, আমার একমাত্র ছেলেকে। ও তো দুদিন পর ঠিকই আরেকটা জুটিয়ে ফেলবে। সুনীতি এবার চরম রেগে বলে, অহনা আপনার পুত্রবধূ, দয়া করে ওর সম্পর্কে আর এত নিচু কথা বলবেন না। তার ওপর ও আপনার ছেলের সন্তানের মা হতে চলেছে। আনোয়ারা বেগম এ কথা শুনে আরো বেশি ক্ষেপে গিয়ে বলেন, কি প্রমাণ আছে এই বাচ্চা যে আমার ছেলের? এই মেয়েকে তো বিয়ের দিন তুলে নিয়ে যাওয়া হয়েছিল। জানি না এর সাথে কোন ছেলের অবৈধ সম্পর্ক ছিল, হয়তো সেই ছেলেরই। আনোয়ারা বেগম নিজের পুরো কথা সম্পূর্ণ করার আগেই শফিক ইসলাম এসে ঠাস করে চর বসিয়ে দেন। আনোয়ারা বেগম চর খেয়ে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ফোঁসফোঁস করতে থাকেন। শফিক ইসলাম বলেন, তুমি আর একটা বাজে কথা বলবে না। নিজের ছেলের মৃত্যুর পর কোনো মা এমন জঘন্য কথা বলে? ছি, তুমি শুধু আমাকে দোষ দিতে পারবা, আর কিচ্ছু করতে পারবা না। কিন্তু একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, এই মেয়েকে আমি কিছুতে আমার ঘরে তুলবো না। এর জন্য আমার ছেলের সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে। মৃত্যুর আগ অব্দি ছেলেটা আমার সাথে ভালোভাবে কথা বললো না। এই মেয়েকে আমি মেনে নেব না কোনোদিন। ওর গর্ভের সন্তানকে নিজের বংশধর হিসাবে কোনোদিন মানবো না।
আর তুমি যদি আমার সিদ্ধান্ত মেনে না নাও তাহলে আমি বিষ খাবো। অহনা এসব তিক্ত কথা শুনে ভীষণ ব্যথিত হয়। সে একা থাকলে হয়তো এতক্ষণ অপমানে নিজেকে শেষ করে দিত, কিন্তু তার গর্ভে বেড়ে উঠছে নতুন প্রাণ, তার আরাফাতের শেষ চিহ্ন। এটা তো সে নিঃশেষ হতে দিবে না। অহনা ছোট থেকে তার মায়ের সিঙ্গেল মাদার হিসাবে কিভাবে সংগ্রাম করেছে তা দেখেছে। এখন তাকেও হয়তো সেই সংগ্রাম করতে হবে। অহনা নিজের চোখের জল মুছে বলে, যদি ভাগ্যে এমনটাই লেখা থাকে তাহলে তাই হবে। আমি হার মানব না। আমার সন্তানের জন্য আমার শক্ত থাকতে হবে। আরাফাত তো আমাদের কথা ভাবলো না, কিন্তু আমাকে তো ভাবতে হবে। দূর থেকে সাগর দেখছিল অহনাকে। এতক্ষণে নির্জীব অহনার চোখে হঠাৎ অন্যরকম একটা অনুপ্রেরণা দেখে সাগরের মুখে হাসি ফুটে উঠল। সাগর মনে মনে বলে উঠল, মেজর আরাফাত আমাদের সবাইকে ঋণী করে রেখে গেছে, সেই ঋণ আমরা শোধ করবই। আরাফাতের মৃতদেহকে সেনাবাহিনীর তরফ থেকে বিশেষ সম্মান দেওয়া হয়। অতঃপর তার জানাজা শেষে নিজ গ্রামের বাসায় সাভারে দাফন করা হয়। অহনা পুরোটা সময় শক্ত মূর্তিতে পরিণত হয়। এখান থেকে যে তার নতুন জীবনের যাত্রা শুরু। সুনীতি মন খারাপ করে অহনার পাশে বসেছিল। আরাফাতের মৃত্যুর পর প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এই 1 মাসে অনেক কিছুই বদলে গেছে। সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারলেও অহনা এখনো শোকে নিমগ্ন। নিজের খেয়ালও ঠিকমতো রাখছে না। বর্তমানে অহনা তার বাড়িতে অবস্থান করছে, কিন্তু সেখানেও নানা ঝামেলা, কারণ অহনার মা থাকে তার মামার বাড়িতে। অহনার মামা সবকিছু মেনে নিলেও মামি এবং মামাতো ভাই বোনেরা অহনার এখানে থাকাটা ভালো চোখে নিচ্ছে না। তাদের মতে অহনা এখন যেহেতু গর্ভবতী তাই তার শ্বশুর বাড়িতে থাকা উচিত। ওদিকে আনোয়ারা বেগম তো এই সন্তানকে নিজের বংশের মর্যাদাই দিতে চাচ্ছে না। শফিক ইসলাম অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি, শেষে হার মানতে বাধ্য হয়েছেন। অহনার মামির কথার সুরও অনেকটা আনোয়ারা বেগমের মতো। তার মতে অহনার বিয়ের দিন যা হয়েছিল তাতে তাদের মান সম্মান নষ্ট হয়ে গেছে, তাই তিনি অহনাকে মেনে নিতে পারছেন না। সুনীতি আজ এসেই অহনার উদ্দেশ্যে বলে, তুই আমাদের সাথে চল, এখানে তোকে এত গঞ্জনা সহ্য করে আর থাকতে হবে না। অহনা মলিন হেসে বলে, না রে, আমি আর কারো উপরে বোঝা হতে চাই না। এখানে থেকে না হয় কিছু মন্দ কথা শুনতে হচ্ছে, কিন্তু কেউ তো আর আমাকে বের করে দিচ্ছে না। সুনীতি দীর্ঘশ্বাস ফেলে। নিজের কথা ভাবিস, অন্তত নিজের সন্তানের কথা ভাব। তোর তো এখন একটা সন্তানের জন্য হলেও নিজেকে ভালো রাখতে হবে, এটুকু তো আমি আশা করতেই পারি। আমার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আমার। ওর বাবা তো ওর সব দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিল, তাই এখন যা করার আমাকেই করতে হবে। তবে চিন্তা নেই, আমি তো ছোটবেলা থেকে নিজের মাকেই দেখছি। সিঙ্গেল মাদার হয়ে কিভাবে বাঁচতে হয় আমি জানি। ভাবছি অনলাইনে কোনো একটা বিজনেস শুরু করব। সেখান থেকে যা উপার্জন হবে তা দিয়ে আমাদের সন্তানের আর আমার চলে যাবে। তাছাড়া আরাফাত আমাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা জমিয়েছিল আমাদের ভবিষ্যতের কথা ভেবে। ওখানে 5 লাখের মতো টাকা আছে, সেটা আমার সন্তানের ভবিষ্যতে কাজে লাগবে। সুনীতি বলে, বাংলা সেনাবাহিনীর তরফ থেকে যে 10 লাখ টাকা দেয়া হয়েছিল সেটা তো আরাফাত ভাইয়ের মা সম্পূর্ণ দখল করে নিল। তুই এটা নিয়ে কিছু বললি না কেন? অহনা রাগী স্বরে বলে, আমার স্বামীর জীবনের বিনিময়ে পাওয়া টাকা নিয়ে এত ছোটলোকি করার মন মানসিকতা আমার হয়নি। ওনার সন্তানের টাকা উনি নিয়েছেন, সেটা ওনার ব্যাপার। আমি এ ব্যাপারে কিচ্ছু বলবো না। সুনীতি বুঝতে পারে আর কথা বাড়িয়ে লাভ নেই, তাই সে একদম চুপ হয়ে যায়। কিছু সময় পর চুপ থেকে অহনার উদ্দেশ্যে বলে, তুই থাক, তাহলে আমি আজ উঠি। রাতের বেলা হঠাৎ সুনীতি ভীষণ অসুস্থ বোধ করছে। অভিক বর্তমানে সিলেট সেনা ক্যাম্পে অবস্থান করছে, আর সুনীতি ঢাকায় শ্বশুর বাড়িতে। তাই সুনীতি ঘরে একাই ছিল। রাতে পেটে তীব্র ব্যথা অনুভূত হয়। সে নিজের শ্বশুর শাশুড়িকে ডাকতে থাকে। পাশের রুম থেকে আহসান চৌধুরী ও রাহেলা খাতুন ছুটে আসেন। দুজনেই সুনীতির এই অবস্থা দেখে হসকচিয়ে যান। রাহেলা খাতুন ভীত স্বরে বলেন, আমার মনে হচ্ছে ওর প্রসব বেদনা উঠেছে, আমাদের এখনই ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আহসান চৌধুরীও সম্মতি জানিয়ে বলেন, তুমি একটু বৌমার পাশে থাকো, আমি এখনই অ্যাম্বুলেন্স কল করছি। অভিককেও ব্যাপারটা জানাতে হবে। আহসান চৌধুরী ব্যস্ত হয়ে সব কাজগুলো করতে থাকেন। এদিকে রাহেলা খাতুন সুনীতিকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি নিজেকে সামলাও বৌমা, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর নাম নাও, আল্লাহ তোমার আর তোমার বাচ্চাকে একদম ঠিক রাখবেন। আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, মনে হচ্ছে আমি একদম শেষ হয়ে যাব। এরকম বলতে হয় না, এ সময় একটু ব্যথা হয়, তুমি চিন্তা করো না। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে। রাহেলা খাতুন ও আহসান চৌধুরী মিলে সুনীতিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আহসান চৌধুরী অভিককে ফোন করে সবটা জানিয়ে দেয়। অভিক সুনীতির হঠাৎ এই অসুস্থতার কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। তার ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল, কিন্তু কিছুই তো করার নেই। অনেক ভেবে সে উপর মহলে যোগাযোগ করে। অতঃপর অনেক কষ্টে একদিনের ছুটি ম্যানেজ করে রাতের ফ্লাইটেই সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সিলেট থেকে ঢাকায় পৌঁছেই অভিক হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যে সে খবর পেয়েছে যে সে কন্যা সন্তানের পিতা হয়েছে। তার স্ত্রী এবং সন্তান দুজনেই ভালো আছে। মূলত নর্মাল ডেলিভারি হয়েছে, সিজারের প্রয়োজন পড়েনি। তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছে ভীষণই সুন্দর একটি দৃশ্যের সাক্ষী হয় অভিক। তার মায়ের কোল জুড়ে ছোট্ট একটি প্রাণ। অভিককে দেখা মাত্রই রাহেলা খাতুন তার দিকে এগিয়ে এসে বলে, এই দেখো অভিক, তোমার মেয়ে।
একদম তোমার মতো দেখতে হয়েছে। আমি তো ওকে দেখা মাত্রই অবাক হয়ে গেছিলাম। এ যেন আমার ছোট্ট অভিকের প্রতিচ্ছবি। অভিক নিজের ছোট্ট মেয়েকে কোলে তুলে নেয়। মেয়েটা কোনো কান্না করছে না, চুপচাপ পৃথিবীকে অবলোকন করছে। অভিকও কিছুটা ভয় পেয়ে বলে, ও কি কান্না করেনি? জন্মের পর থেকে তো সে কি কান্না, একটু আগেই চুপ হলো, এখন কি বিজ্ঞের মতো গোটা পৃথিবীটা দেখছে। আমার মনে হচ্ছে আমার নাতনি অনেক মেধাবী হবে। অভিক নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েকে তো আমার মতো মেধাবী হতেই হবে। ওকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। ইতিমধ্যেই তার মাথায় সুনীতি চিন্তা আসে। সে বলে, আচ্ছা সুনীতি কেমন আছে? হাসান চৌধুরী বলে, ও সুস্থ আছে, ওকে কেবিনে শিফট করা হয়েছে। অভিক নিজের মেয়েকে সাথে নিয়ে সুনীতির কেবিনের দিকে পা বাড়ায়। অভিক কেবিনে প্রবেশ করতেই সুনীতি সজাগ হয়। অভিকের পানে তাকাতেই তার কোলে নিজের ছোট্ট অংশকে দেখে সুনীতির চোখ জুড়িয়ে যায়। সে আবেগপ্রবণ গলায় বলে, আমাদের ছোট্ট রাজকন্যা। অভিক খুশি মনে এগিয়ে এসে বলে, একদম তোমার আর আমার প্রতিচ্ছবি আমাদের মেয়ে। আমি তো ওর নামও ঠিক করে রেখেছি, আমাদের মেয়ের নাম হবে অভিক্ষা। তোমার পছন্দ হয়েছে নামটা? এমনিতেও আকিকার পর ওর সুন্দর একটা নাম রাখা হবে, তবে আমি ওকে অভিক্ষা বলেই ডাকবো। অভিকের মেয়ে অভিক্ষা। সুনীতি হেসে বলে, নামটা সত্যি অনেক সুন্দর। আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল নীতি। এখন আমাদেরকে আমাদের সন্তানকে ভালো করে মানুষ করতে হবে। আমি তো নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওকে যতটা সম্ভব ভালো রাখা যায়। তুমি আমার সাথে থাকবে তো এই যাত্রায়? আমি হয়তো নিজের ব্যস্ততার জন্য আমাদের মেয়েকে যথেষ্ট সময় দিতে পারবো না, কিন্তু তোমাকে কিন্তু সব সময় ওর খেয়াল রাখতে হবে। ওকে ভালো মন্দ শেখাতে হবে, একজন সুনাগরিক হিসেবে এবং মানবিক হিসেবে গড়ে তুলতে হবে। সুনীতি বলে, মা হিসাবে আমি নিজের দায়িত্বে কোনো কমতি রাখবো না। আমাদের মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে, দেখে নিও। অভিক একটা সুন্দর হাসি দেয়। সুনীতি সেই হাসির দিকে তাকিয়ে বলে, আমাদের মেয়ের জীবনও যেন এমন সুখে শান্তিতে ভরে ওঠে, সেই কামনাই করি। অভিক ও সুনীতির জীবন এখন তাদের আদরের মেয়ে অভিক্ষাকে ঘিরে ভালোই কাটছে। অভিক্ষাও এখন অনেক বড় হয়ে গেছে, ওর বয়স এখন 6 মাস। অল্প অল্প হামাগুড়ি দিয়ে হাঁটতে পারে। সুনীতি নিজের মেয়েকে নিয়ে অনেক খুশি থাকলেও অহনার কথা ভেবে তার বুকটা ধক করে ওঠে। অহনা এতগুলো দিন যে কতটা কষ্টে অতিবাহিত করছে তার খবর সুনীতি জানে। সুনীতির মাঝে মধ্যে ইচ্ছে হয় যদি সে ক্ষমতা পেত তাহলে অহনার জীবনটা আবার নতুন করে গুছিয়ে দিত, কিন্তু সেটা তো এত সহজে সম্ভব নয়। অহনা তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে একাই বাকি জীবনটা নিজের সন্তানকে নিয়ে কাটিয়ে দেবে। এ সমস্ত কথা ভেবেই সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ সে অহনার সাথে দেখা করতে এসেছে। অহনার মামার বাড়িতে গিয়েই সবার প্রথম সে পরিলক্ষিত করে অহনাকে অনেকটা রুগ্ন লাগছে। এখন তার প্রেগন্যান্সির 9 মাস চলছে। এই অবস্থায় যতটা সবল থাকা উচিত ততটা সবল অহনা নয়। সুনীতি অহনার উদ্দেশ্যে বলে, তুই কি নিজের একটুও খেয়াল রাখিস না? অহনা সুনীতিকে পুরোপুরি উপেক্ষা করে তার কোলে থাকা অভিক্ষার গালে আদর করে বলে, আমার অভিক্ষা মামুনিটা কেমন আছে? খুব শীঘ্রই তোমার একটা খেলার সাথী আসতে চলেছে দুনিয়ায়। ছোট্ট অভিক্ষা না জানি অহনার কথার মানে কি বুঝলো, কিন্তু সে খিলখিল করে হাসতে লাগলো। যে হাসি দেখে অহনা নয়ন জুড়িয়ে গেল। সে বলল, মার্শাল্লাহ, কি সুন্দর হাসি। আমার বাচ্চাটাকে কি আমি এতটা সুখী রাখতে পারবো? অহনার কথার জবাবে সুনীতি বলে, তুই একটু বেশি চিন্তা করিস অহনা, এত ভাবনার কিছু হয়নি, দেখবি তোর সন্তান অনেক সুখী হবে, আমরা সবাই আছি তো। অহনা একটু ভরসা পায়। কিছু একটা মনে পড়তেই সুনীতিকে বলে, জানিস এই কয়েক মাস ধরে আমি লক্ষ্য করছি কেউ যেন গোপনে আমার অনেক খেয়াল রাখছে। প্রতি মাসের শুরুতে আমার জন্য বিভিন্ন ফলমূল ও স্বাস্থ্যকর খাবার পাঠায়, আমার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেয়, কিন্তু এসব কে করছে কিছুই বুঝতে পারছি না। সুনীতি একটা হতাশার শ্বাস ফেলে। সে জানে এসব কে করেছে। তার মনে পড়ে যায় আরাফাতের মৃত্যুর কিছুদিন পরের ঘটনা। সাগর সুনীতির কাছে এসে বসে জানতে চায়, আপু অহনার খবর কি? উনি ভালো আছেন তো? ওর কি ভালো থাকার কথা সাগর? তুমি তো সবই জানো কিভাবে ওর জীবনটা এলোমেলো হয়ে গেল। এই সব কিছুর জন্য আমি দায়ী আপু, আমার জন্যই আজ অহনার এই দশা। তুমি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন? সাগর তখন সুনীতিকে অহনার বিয়ের দিনের সব ঘটনা খুলে বলে। সব শুনে সুনীতি তো হতবাক হয়ে যায়। সাগর বলতে থাকে, আমার জন্যই সেদিন আবির এমন একটা জঘন্য কাজ করেছিল যার জন্য অহনাকে সবাই খারাপ ভাবছে, আমি অপরাধী। সুনীতি সাগরকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি নিজেকে দোষ দিও না, এখানে যা কিছু হয়েছে তা নিয়তিতেই ছিল। তুমি তো চাইলেই এই সুযোগে সদ্ব্যবহার করতে পারতে, কিন্তু সেটা তো তুমি করনি। তুমি মহানুভবতা দেখিয়েছো। কজন পারে এমন নিজের ভালোবাসার বলিদান দিতে? কিন্তু এসব করে কি লাভ হলো আপু? সেই তো অহনার নামে দুর্নাম বের হলো। আমি চাই এখন সব সত্যিটা সবাইকে বলে দিতে, তারপরে যা হবার হোক। সুনীতি কিছুক্ষণ বিষয়গুলো নিয়ে চিন্তা করে বলে, এমনটা করতে গেলে হিতে আরো বিপরীত হতে পারে।
এখনো কেউ নিশ্চিত হয়ে কিচ্ছু বলতে পারছে না, কিন্তু তুমি যদি এখন সবাইকে সবটা বলে দাও, তখন তোমাকে আর অহনাকে নিয়ে একটা নোংরা কাহিনী তৈরি করবে সবাই। তখন সত্যটা কেউ মানতে চাইবে না। এতে অহনার জীবন আরো কঠিন হয়ে যাবে। তাহলে এখন কি করব আপু? অহনার জীবনকে সহজ বানানোর কোনো উপায় আছে কি? ওর কষ্ট যে আমি সইতে পারছি না। তুমি যদি অহনাকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে তুমি দূর থেকেও ওর খেয়াল রাখতে পারবে। ওকে একা অনুভব করতে দিও না। এখন ওর মানসিক ও শারীরিক সাপোর্টের প্রয়োজন। তোমাকে সেটা হয়ে উঠতে হবে। আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, তোমার এই ভালোবাসা যদি পবিত্র হয়, যদি এতে কোনো খাদ না থাকে, তাহলে যেন তোমার ভালোবাসা পূর্ণতা পায়। অতীতের ভাবনা থেকে বেরিয়ে এসে সুনীতি অহনাকে বলে, তুই তো পারিস অতীত নিয়ে পড়ে না থেকে জীবনকে একটু নতুনভাবে সাজাতে। অহনা বলে, এসব তুই কি বলছিস? এখন তুই গর্ভবতী, তাই এই অবস্থায় কিছু সম্ভব নয়। কিন্তু সন্তান জন্মানোর পর তুই তো নতুন করে। আমি শুধু আরাফাতকেই ভালোবাসি। ও ছাড়া আমার জীবনে আর কারো কোনো স্থান নেই। জীবন আবেগ দিয়ে চলে না রে। এমনও তো হতে পারে অন্য কেউ তোকে একজন খুব বেশি ভালোবাসে। আমাকে না হয় ভালোবাসবে, কিন্তু আমার সন্তানকে ভালোবাসবে, ভালো রাখবে এমন কাউকে কি আমি পাবো? আল্লাহ সহায় হলে সব পেয়ে যাবি। অহনা আর এই বিষয় নিয়ে কথা বাড়ায় না। আর কিছুক্ষণ টুকটাক কথা বলেই তাদের কথা সমাপ্ত হয়। সেদিন রাতেই হঠাৎ করে অহনার ব্লিডিং শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে, জরুরি ভিত্তিতে সিজার করতে হবে, না হলে বাচ্চা এবং মা দুজনেরই জীবন সংকট হবে। অহনার মা তো একদম কান্নাকাটি শুরু করে দেয়। সুনীতিও এই খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যায়। অভিক তখন সিলেটে ছিল, বিধায় আসতে পারেনি। সৌভাগ্যক্রমে সাগর কিছুদিনের ছুটিতে বাড়িতে এসেছিল। সুনীতি এটা জানতো, তাই সে সাগরকে ফোন করে বিষয়টা জানালো। সাগর দ্রুত ছুটে এলো হাসপাতালে। অহনার মামা অসুস্থ থাকায় তিনি হাসপাতালে আসেননি। অহনার মামাতো ভাইও কিছুটা অজ্ঞ এসব বিষয়ে। সাগর হাসপাতালে এসেই অহনার জন্য রক্তের ব্যবস্থা করলো। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে কথা বলল। অবশেষে অপারেশন সাকসেসফুলি হয়ে গেল। অহন একটি কন্যা সন্তানের জন্ম দিল। অহনা সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু অহনার বাচ্চাটা প্রি ম্যাচিউর বেবি হওয়ায় বেশ সমস্যা দেখা দিল। তাকে বেশ কিছুদিন হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হলো। এরই মধ্যে আবার নিউমোনিয়া দেখা দেয়ায় পরিস্থিতি আরো বাজে হয়ে গেল। অহনা এই সময় প্রচন্ড ভেঙে পড়েছিল। তখন সাগর অহনার পাশে ছিল, তাকে মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছিল ক্রমশ। প্রতিদিন অহনার মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটাছুটি করতে লাগলো। সাগর সব সময় অহনার সাথে যেত। এতে অহনা অসহায় বোধ করতো না। সাগর যেন অহনার ভরসার স্থল হয়ে উঠছিল। কিছুদিনের মধ্যেই অহনা আর সাগরকে নিয়ে অহনার মামি সন্দেহ হয়। তিনি অহনাকে এসব নিয়ে খোঁটা দিতেই অহনা ভীষণ অপমান বোধ করে এবং সাগরকে ভীষণ বাজেভাবে অপমান করে। বলে তার সাথে যেন যোগাযোগ বন্ধ করে দেয়। সাগর সেদিন কিচ্ছু বলে না, কিন্তু তবুও সে আড়াল থেকে সব সময় অহনার পাশে থেকেছে, যা অহনা বুঝতে পেরেছে। অহনার মেয়েকে নিয়ে 2 বছর যাবৎ বিভিন্ন ডাক্তারের কাছে ছুটাছুটি করতে হয়েছে। নানা সমস্যায় সব সময় সাগর দূর থেকে অহনাকে সাহায্য করেছে। অহনা সাগরের এই খেয়াল রাখার প্রবণতা দেখে আন্দাজ করতে পেরেছে অনেক কিছুই, কিন্তু সমাজের কথা ভেবে পিছিয়ে থেকেছে। আজ সুদীর্ঘ 2 বছর পর কি হবে তাদের সম্পর্ক, কোথায় গিয়ে দাঁড়াবে তাদের এই সম্পর্কের সমীকরণ, তা জানার অপেক্ষায় আছে সবাই। সাগর এবার একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আর কোনো লুকোচুরি নয়, সে নিজের পরিবারকে অহনার ব্যাপারটা জানিয়ে দেয়। এমনিতেই পরিবার থেকে বিয়ের চাপ আসছে। অহনার কথাটা জানানোর পর যা হবার হবে। অহনা যদি তাকে ফিরিয়ে দেয় তো আজীবন সে একা থাকবে। তবুও সাগর এত সহজে হার মানবে না, এটাই তার পণ। সুনীতি আজ সকাল সকাল অহনার বাসায় চলে এসেছে। অহনা তার অনলাইন বিজনেসের কাজ সামলে একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় সুনীতির আগমনে সে থতমত খেয়ে যায় এবং বলে, তুই হঠাৎ? সুনীতির কোলে ছিল অভিক্ষা। আমাদের ছোট্ট অভিক্ষা এখন অনেক বড় হয়ে গেছে। তার বয়স প্রায় 3 বছর। অহনাকে দেখা মাত্রই অভিক্ষা তার কোলের কাছে চলে আসে। অহনা অভিক্ষাকে কোলে তুলে নিয়ে নিজের ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে বলে, ভাগ্যিস আমায়রা এখন ঘুমিয়ে আছে, না হয় যে কি কান্না করতো, মেয়েটা আমার এত হিংসুটে হয়েছে। সুনীতি অহনার উদ্দেশ্যে বলে, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ, সেটা আমি বুঝতেই পারছি, না হলে তুই কি এত সকাল সকাল আমাদের এখানে আসতেই? আমাকে যে এখানে আসতেই হতো তোর জীবনটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। মানে কি বলতে চাইছিস তুই? দেখ অহনা, তুই নিজের অনুভূতিকে লুকিয়ে রেখে কোনো লাভ পাবি না। ছোট থেকে আমি তোকে চিনি, তোর চোখ দেখেই তোর মনের কথা বলতে পারার ক্ষমতা আমার আছে। তোর কথা আমি বুঝতে পারছি না। আজ সাগর ওর পরিবারকে রাজি করিয়ে এখানে তোকে দেখাতে নিয়ে আসবে, তুই কিন্তু এবার আর ওকে ফেরাতে পারবি না। অহনা বিস্ময়ের সাথে বলে ওঠে, এটা হতে পারে না, তুই ওকে না করে দে। আমি ওকে না করব না, এবার তোকে হার মানতেই হবে। অনেক কষ্ট দিয়েছিস ছেলেটাকে, ও তোর জন্য অনেক অপেক্ষা করেছে। আর না, এবার তুইও তোর মনের কথা শোন, সমাজকে পরোয়া করিস না। সাগর আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। ওর জীবন তো একদম ফ্রেশ, কত ভালো মেয়ে ওর জন্য তৈরি আছে। সেখানে ও কেন আমার মতো এক সন্তানের মাকে বিয়ে করবে বল? নিজেকে এতটা ছোট ভাবিস না অহনা, সাগর স্পষ্ট করে বলে দিয়েছে।
এবার যদি তুই ওকে ফিরিয়ে দিস তাহলে ও জীবনও বিয়ে করবে না। এখন তুই ভেবে নে তুই কি করবি। অহনা দ্বিধার মধ্যে পড়ে যায়, এখন কি করবে সে। সালমা খন্দকার হতবাক হয়ে যান সাগরের কথা শুনে। প্রথমে যখন সাগর বলেছিল তার একটি পছন্দের মেয়ে আছে এবং সে সেই মেয়েকেই বিয়ে করতে চায়, তখন সালমা খন্দকার অনেক খুশি হয়েছিলেন। কিন্তু যখন জানতে পারলেন সে একটা বিধবা মেয়ে এবং এক সন্তানের মা, তখন তো তিনি বেঁকে বসলেন। হতাশ স্বরে বললেন, তোমার জন্য কত ভালো ভালো মেয়ের সম্বন্ধ আসছে, আর তুমি কিনা একটা বিধবা এক সন্তানের মাকে বিয়ে করতে চাইছো? এটা আমি মানতে পারবো না। সাগর ওই স্পষ্ট বলে দেয়, মানা না মানা তোমার ব্যাপার, কিন্তু আমার শেষ কথা এটাই যে যদি আমি বিয়ে করি তাহলে ওই মেয়েকেই করব, আর না হয় আজীবন অবিবাহিতই থাকবো। এখন বাকিটা তোমার ইচ্ছা। সালমা খন্দকার অনেক আশা নিয়ে সাজিদের উদ্দেশ্যে বললেন, তুই অন্তত তোর ভাইকে বোঝা, ও আবেগে অন্ধ হয়ে গেছে। সাজিদ বলল, আম্মু, ওর আবেগের বয়স আর নেই, ও যা সিদ্ধান্ত নিয়েছে ভেবেই নিয়েছে। তুমি আর এতে আপত্তি জানিও না, না হয় হিতে বিপরীত হবে। ও যা জেদি ছেলে, একবার যা বলেছে তাই করবে। তো তুমি কি চাও যে তোমার ছেলে আজীবন অবিবাহিত থাকুক? সালমা খন্দকার হতাশ সুরে বলেন, সেটা কি আমি চাই বল? কিন্তু এই বিয়েটা হলে সমাজের নানান লোক নানান কথা বলবে। আমার অবিবাহিত ছেলেকে কেন একটা বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়েছি, ছেলের কোনো ত্রুটি আছে কিনা, এরকম আরো হাজার প্রশ্ন তুলবে। এবার ইভা বলে ওঠে, আপনি সমাজের কথাকে কেন এত গুরুত্ব দেবেন মা? সে তো আমি বিদেশি বলেও সমাজের অনেকে অনেক কিছুই বলেছিল, তবুও তো আপনি আপনার বড় ছেলের স্বার্থে আমায় মেনে নিয়েছেন। তাহলে নিজের ছোট ছেলের ভালোবাসাকেও পূর্ণতা পেতে দিন। ইভা এখন বেশ ভালোই বাংলায় রপ্ত হয়ে গেছে। ইভার কথা শুনে সালমা খন্দকার কিছুক্ষণ ভেবে বলেন, তোমরা সবাই ঠিকই বলেছ। আমার সমাজের মানুষের এত কথার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমার নিজের ছেলের সুখকেই গুরুত্ব দেওয়া উচিত। আমার আর কোনো আপত্তি নেই, আমি ওই মেয়েকে দেখতে যেতে রাজি। সবাই ভীষণ খুশি হয়ে যায় সালমা খন্দকারের এই সিদ্ধান্তে। অবশেষে তার শুভ বুদ্ধির উদয় হয়। এরই মধ্যে সাজিদ ও ইভার ছেলে সার্জিস ছুটে আসে। সার্জিসের বয়স এখন 5 বছর। বাংলাদেশি বাবা এবং আমেরিকান মায়ের সন্তান হওয়ায় তার দৈহিক গঠন বেশ আকর্ষণীয়। গায়ের রং ভীষণ ফর্সা, চোখের মণি নীল রঙের, ঠোঁটও বেশ লাল। যদিও তার চুল স্বাভাবিক বাঙালিদের মতোই কালো, সব মিলিয়ে ভীষণ সুন্দর চেহারা। সার্জিস এসেই তার বাবা মার উদ্দেশ্যে বলে, আমরা কি এখন চাচ্চুর জন্য পাত্রী দেখতে যাব? সাজিদ নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ লিটল চ্যাম্প, তুমি তৈরি হয়ে নাও। ছোট্ট সার্জিস ভীষণ মজা পায় ব্যাপারটায়। সে বলে, চাচ্চুর বিয়েতে আমি অনেক আনন্দ করব। অভিক আজ ঢাকায় ফিরেছে। বাসায় এসে সুনীতি আর অভিক্ষাকে না দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে অভিক। রাহেলা খাতুনের মাধ্যমে জানতে পারে সুনীতি অভিক্ষাকে নিয়ে অহনাদের বাড়িতে গেছে। তখন সেও অহনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অহনাদের বাড়িতে প্রবেশ করেই অবাক হয়ে যায় অভিক, কারণ সেখানে সে দেখতে পায় সাগরের পুরো পরিবার সোফায় বসে আছে। সাগর অভিককে দেখা মাত্রই সেলুট দেয়। অভিক সাগরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে? তখনই সুনীতি অহনাকে সাথে করে নিয়ে এসে বলে ওরা অহনাকে দেখতে এসেছে। সুনীতির কথা শুনেই সাগর অহনার দিকে তাকায়। অহনার দিকে তাকাতেই সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। অহনা এমনিতেই অনেক সুন্দরী দেখতে, আজ যেন তার সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাকে দেখে মনেই হচ্ছে না তার 2 বছর বয়সী একটা মেয়ে আছে। সালমা খন্দকারও অহনাকে দেখে খুব খুশি। সুনীতি অহনাকে নিয়ে এসে সবার সামনে বসায়। অহনা তখন তার মা এবং মেয়েকে নিয়ে আলাদা অ্যাপার্টমেন্টে থাকে। মামার বাড়ি থেকে অনেক আগেই চলে এসছে, তাই অহনার তরফ থেকে এখানে শুধু সুনীতি আর অহনার মাই রয়েছেন। সালমা খন্দকার সুনীতিকে দেখে বলে, এতদিন পর তোকে দেখে খুব ভাল লাগলো। তোর বাবা মায়ের মৃত্যুর পর অপরাধ বোধের কারণে কখনো তোর মুখোমুখি হতে পারিনি। অতীতের জন্য আমি ভীষণ লজ্জিত সুনীতি। সুনীতি বলল, অতীতের কথা এখন বাদ দেন ফুফু, এখন বর্তমান নিয়ে ভাবেন। আমার মনে কারো জন্য কোনো ক্ষোভ নেই। সাজিদ ভাইকে তো অনেক আগেই বলে দিয়েছিলাম এটা। অহনার মা সবার মধ্যে বলে ওঠে, আমার মেয়েটার জীবন বড্ড অগোছালো। জন্মের পর থেকেই অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে ও। ওর যখন 5 থেকে 6 বছর বয়স তখন ওর বাবার সাথে আমার ডিভোর্স হয়। তার 1 বছরের মাথায় ওর বাবা মারা যায়। এরপর আমি অনেক কষ্টে ওকে বড় করি। ওর বিয়ের পর ভেবেছিলাম একটু সুখের দেখা পাবো, কিন্তু সেই সুখও চিরস্থায়ী হলো না। কথা বলতে বলতেই তার চোখে জল চলে আসে। সেই জল মুছে তিনি বলেন, আমি চাই এবার আমার মেয়েটা একটু সুখে থাকুক। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার মেয়েটাকে তার অতীত নিয়ে খোঁটানা দিয়ে সাদরে যদি গ্রহণ করতে পারেন তাহলে করুন, না হয় আর আগানোর দরকার নেই। সালমা খন্দকার বলেন, আপনি একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে যখন আমার ছেলে পছন্দ করেছে, তো আমাদের বাড়িতে আমরা ওকে একদম রানী করে রাখবো, কোনো অযত্ন হতে দেব না। এর মধ্যে অহনা বলে ওঠে, আমার একটাই কথা, আমার মেয়ে আমার সাথেই থাকবে সব সময়। যদি আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা না থাকে তো এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সালমা খন্দকার হেসে বলেন, এটা তো কোনো ব্যাপারই না, আমারও তো একটা নাতি আছে।
তোমার সাথে সাগরের বিয়ে হলে তোমার মেয়েও আমার নাতনি হবে, সবাই মিলেমিশে থাকবো। অহনা স্বস্তি পায় কথাটা শুনে। সব ঠিক হবার পর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। সাগর এবং অহনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। অহনা আর সাগরের বিয়ে উপলক্ষে চারদিকে চলছে সাজসজ্জা। একটা কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই ভীষণ আনন্দের সাথে আনন্দ উদযাপন করছে। অহনা যেন জীবনে নতুন শুরুর আনন্দ পেতে যাচ্ছে। অহনার মাও নিজের মেয়ের জীবনে নতুন প্রারম্ভের সাক্ষী হতে চলেছেন। তবে সব থেকে বেশি খুশি তো আমাদের সাগর। তার এতদিনের একতরফা ভালোবাসা যা তাকে গুমড়ে মেরেছে, আজ তা সফলতার মুখ দেখবে। এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে। আজ সাগরের একটা কথা ভীষণ মনে পড়ছে, মন থেকে চাইলে সব পাওয়া যায়। তাই হয়তো আল্লাহ আজ সাগরের এত বড় ইচ্ছা পূরণ করতে চলেছেন। সাগর বরবেশে একদম তৈরি হয়ে গেছে, অপেক্ষা তার কোণে আসার। সাগরের অপেক্ষার সইছে না। ইতিমধ্যে সুনীতি অহনাকে ধরে নিয়ে এলো। বধূ বেশে অহনাকে ভীষণ সুন্দর লাগছে, তার পরনে একটি লাল বেনারসি শাড়ি। সাগর মুগ্ধ হয়ে গেল অহনার এই রূপ দেখে। অহনার মা আমায়রাকে কোলে নিয়ে আছে। আমায়রা এখনো খুব ছোট হওয়াতে বুঝতে পারছে না আজ কি হচ্ছে। অভিক তার মেয়ে অভিক্ষাকে কোলে নিয়ে একদিকে তাকিয়ে আছে। একটু দূরে ইভা ও সাজিদের হাত ধরে দাঁড়িয়ে আছে সার্জিস। অভিক্ষা অবাক চোখে তাকিয়ে আছে সার্জিসের দিকে। অভিক নিজের মেয়েকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখছো মামুনি? বছর তিনেকের অভিক্ষা ভাঙা ভাঙা গলায় বলল, নীল চোখ। অভিক স্মিত হাসে। অহনাকে সাগরের পাশে বসানো হয়। কাজী বিয়ের কার্যক্রম শুরু করে দেন। একটু পর কাজী কবুল বলতে বলে সাগর বিন্দুমাত্র অপেক্ষা না করে কবুল বলে দেয়। কিন্তু অহনাকে কবুল বলতে বলায় সে কিছু সময় নেয়। চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। একবার নিজের মেয়ে আমায়রার দিকে তাকায়। সে নিজে পরিবারহীন হয়ে যেভাবে বড় হয়েছে, তার মেয়েকেও সেই একই জীবন দিতে চায় না অহনা। অহনা চায় তার মেয়ে সবার ভালোবাসায় বেড়ে উঠুক। আর এই পরিবার যখন তার মেয়েকে এত সহজে মেনে নিচ্ছে, তখন তো আর তার এত চিন্তা করার কিছু নেই। অহনা সাগরকে যতটুকু বুঝেছে, সে যে আমায়রাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে এতে কোনো সন্দেহ নেই। আমায়রাও বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে না। সর্বোপরি অহনা নিজেও একটা সুন্দর জীবন পাবে। এ সব কিছু ভেবে অহনা চোখ বন্ধ করে প্রশান্তির সহিত বলে, আলহামদুলিল্লাহ কবুল। ব্যাস, সবাই আনন্দে হাসি দেয়। সাগরের খুশিও দেখার মতো ছিল। এ যেন অমূল্য কিছু পাওয়ার আনন্দ। বিয়ের পর আসে বিদায়ের পালা। অহনার মা সাগরের হাত ধরে অনুরোধ করে বলেন, আমার মেয়েটাকে একটু সুখী রেখো বাবা। ও যে বড্ড সুখের কাঙাল, জন্মের পর থেকে অনেক দুঃখ সয়েছে। এবার যেন ও একটু সুখের মুখ দেখতে পায়। আপনি চিন্তা করবেন আন্টি, অহনাকে আমি নিজের জীবন দিয়ে আগলে রাখবো, সাথে আমায়রাকেও। বলেই সাগর আমায়রাকে নিজের কোলে তুলে নেয়। কোলে নিয়েই আদর করতে থাকে। এই দৃশ্য দেখে সবারই চোখ জুড়িয়ে যায়। অহনার মায়ের তো একদম চোখে জল চলে আসে। বাসর ঘরে আমায়রাকে কোলে নিয়ে বসে আছে অহনা। একটু আগেই ঘুমিয়ে গেছে ও, কিন্তু ওকে কোথায় রাখবে সেটা বুঝতে পারছে না অহনা। ইতিমধ্যেই সাগর এসে অহনাকে বলে, তুমি ওকে আমাদের মাঝেই শুইয়ে দাও। কিন্তু আজ তো জড়তার কারণে থেমে যায় অহনা। সাগর মুচকি হেসে বলে, আমার কোনো সমস্যা নেই, ও তো আমাদেরই মেয়ে, তাই আমাদের মাঝেই থাকতে পারে। সাগরের মুখ থেকে আমাদের মেয়ে কথাটি শুনে থমকে যায় অহনা। সাগর অহনার পাশে বসে বলে, আজ তোমাকে আমি কিছু বলতে চাই, যা না বললে হয়তো আমি শান্তি পাবো না। এই অপরাধ বোধ যে আমার সব সময় জ্বালিয়ে মারে। আমি জানি তুমি কি বলতে চাও। জানো, সুনীতি আমার সব বলেছে, যে আমার আর আরাফাতের বিয়ের দিন আসলে কি ঘটনা ঘটেছিল। সাগর দুই চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আমি সব কিছুর জন্য ভীষণ লজ্জিত। আমার জন্য তোমাকে কতই না। তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কেন ক্ষমা চাইছো? এখানে তো তোমার কোনো দোষ ছিল না, বরং তুমি সেদিন আমায় ফিরিয়ে দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছিলে। হ্যাঁ, তুমি এতদিন কথাটা গোপন রাখার জন্য আমার খারাপ লেগেছিল, কিন্তু সুনীতি আমার সবটা বুঝিয়ে বলায় আমি বুঝতে পারি। সাগর স্বস্তির নিঃশ্বাস নিয়ে অহনার হাতটা নিজের কাছে টেনে নিয়ে হাতে একটা চুমু খেয়ে বলে, ব্যাস, আমার জন্য এটাই যথেষ্ট। এখন আমি শুধু বাকিটা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার মন রাঙিয়ে দিতে চাই। সবাই জীবনে দ্বিতীয় সুযোগ পায় না, আমি পেয়েছি, এটা আমি আর হারাতে চাই না, আমিও। বলেই দুজনে একসাথে হেসে ওঠে। অভিক্ষাকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু অভিক্ষা কিছুতেই ঘুমাচ্ছে না। একদম অভিকের গলার সাথে লেপ্টে আছে। অভিক নিজের মেয়ের এহেন কাণ্ড দেখে সুনীতিকে দেখিয়ে বলে, দেখেছো মেয়েটা কতটা জেদি হয়েছে, আমাকে ছাড়তেই চাইছে না। সুনীতি হালকা হেসে বলে, ও বোধহয় বুঝতে পেরে গেছে কালকে তুমি আমাদের ছেড়ে আবার ক্যাম্পে চলে যাচ্ছ, তাই ছাড়তে চাইছে না। তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে তোমার সাথে নিয়ে যাও।
শুধু মেয়েকে কেন, মেয়ের মাকেও নিয়ে যাব ভাবছি। কাল যাবে আমার সাথে? সুনীতি বলে, যেতে তো আমিও চাই, কিন্তু বাড়ির এদিকে তো সব এলোমেলো হয়ে যাবে। বাবার শরীর বেশি ভালো না, মাও একা, সবকিছু সামলাতে পারবে না, তাই আমাকে এখানেই থাকতে হবে। অভিক সুনীতিকে বলে, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো নীতি, তুমি যেভাবে আমার পরিবারকে সামলাচ্ছ তা ভোলার মতো না। সুনীতি হালকা হেসে বলে, এটা তো আমারও পরিবার, আমি সামলাবো না তো কে সামলাবে? সুনীতির কথায় অভিকের মন জুড়িয়ে যায়। সে আচমকা সুনীতিকে নিজের কাছে টেনে নেয়। অভিক্ষা তখনও ঘুমায়নি, তাই সুনীতি চোখ দিয়ে ইশারা করে। অভিক্ষা অন্যদিকে তাকিয়েছিল। এই সুযোগে অভিক সুনীতির কপালে চুমু খেয়ে বলে, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমার জীবনটা এত সুন্দর করে তোলার জন্য, আমাকে আমার রাজকন্যা উপহার দেওয়ার জন্য। সুনীতিও বলে, তোমাকেও ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, বিপদে আপদে আমার ঢাল হয়ে দাঁড়ানোর জন্য, সর্বোপরি আমার মনকে রাঙিয়ে দেওয়ার জন্য। সুনীতি, অভিক আর অভিক্ষা তিনজনে একসাথে দাঁড়িয়ে কি সুন্দর একটা সুখী পরিবার। আজ যেন তাদের কাহিনী পরিপূর্ণ। অভিক নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে, আমি চাই আমার মেয়ের জীবনে সর্বোচ্চ সুখী হোক, কোনো দুঃখ যেন ওকে স্পর্শ করতে না পারে, এজন্য আমাকে যা করতে হয় আমি করব। সুনীতি বলে, তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে আমাদের মেয়েকে সেরাটা দিয়ে গড়ে তুলবো ইনশাল্লাহ। বলেই তারা দুজনে অভিক্ষার গালে চুমু খায়। ছোট্ট অভিক্ষা বাবা মায়ের আদর পেয়ে খিলখিল করে হেসে ওঠে, আর সেই হাসি দেখে জুড়িয়ে যায় তার বাবা মার চোখ। হয়তো একদিন এই হাসি অন্য কারো চোখও জুড়িয়ে দেবে।